This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি এমন একজন এর নাম করব, প্লাস হচ্ছে তার যে কার্যপদ্ধতি, তার যে কন্ট্রিবিউশন আমাদের রাজ্যের প্রতি, এবং একজন সংগ্রামী নেত্রী যিনি আমাদের সকলকে পথ দেখায়, বা তার যে কন্ট্রিবিউশনটা সেটা, এবং তিনি জীবনে কোনো কিছুই পায়নি, অথচ এই পশ্চিমবঙ্গবাসীর জন্য তিনি সর্বস্ব ত্যাগ করেছেন। সেই আমাদের সকলের জননেত্রী, মানব দরদিনী নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তার সম্বন্ধে তোমরা অনেকেই জানো, তিনি আমাদের পশ্চিমবঙ্গের 3 বারের আমাদের চিফ মিনিস্টার। তো তবুও আমি একটু আজকে আলোচনা করব তার জীবনের স্ট্রাগল থেকে শুরু করে সমস্ত কিছু একটু আলোচনা করতে যাই। হ্যাঁ, ভিডিওটা একটু লেন্দি হবে, তবুও একটু মনোযোগ দিয়ে দেখো, অনেক কিছু শিক্ষা পাবে বন্ধুরা। তো আমাদের এই সম্মানীয় লড়াকু নেত্রী, তিনি জন্মগ্রহণ করেছেন 5ই জানুয়ারি 1955 সালে। কলকাতা জন্মগ্রহণ করেছিলেন, কালীঘাটে। এবার কি মানে তার জীবনের সংগ্রাম, তার পড়াশোনা, সমস্ত কিছু নিয়ে আমি একটু আলোচনা করব। এইবার বলে থাকি, আগে কংগ্রেসের সঙ্গে সংযুক্ত ছিল আর কি, তারপর তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে 2011 সালে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে 34 বছরের যে মানে সরকারের অবসান, মানে বামফ্রন্ট শাসিত যে সরকার, তার অবসান ঘটিয়ে আর কি আমাদের এই সম্মানীয় আমাদের এই পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী অর্থাৎ চিফ মিনিস্টার তিনি শপথ গ্রহণ করেন। তো এখন বর্তমানে 3 বারের জন্য তিনি আমাদের চিফ মিনিস্টার রয়েছেন। এবার তার আগে একটুখানি বলে রাখি বন্ধুরা, যখন কংগ্রেস সরকার ছিল আর কি, তখন কিন্তু তিনি ক্যাবিনেটের 2 বার রেলমন্ত্রীও ছিলেন, এবং একবার কয়লা মন্ত্রকের ক্ষেত্রে এবং মানব সম্পদ উন্নয়ন, যুবক ক্রীড়া, নারী শিশু কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেইছিলেন আর কি। তাহলে সেক্ষেত্রে সমস্ত দিক থেকে কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে, কারণ সেন্ট্রালের এই সমস্ত বড় বড় দায়িত্বগুলো যখন তিনি সামলেছেন, তারপরে তিনি আমাদের চিফ মিনিস্টার হয়েছেন। আবার 34 বছরের যে বামফ্রন্ট সরকারের অবসান তিনি ঘটিয়েছেন একমাত্র লড়াকু নেত্রী বন্ধুরা। মানে ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে তার মতো এইরকম পরিশ্রমী, তারপরে মানে একজন সৎ, এরকম ধরনের কোনো নেত্রী বর্তমানে নেই তার সমকক্ষী বন্ধুরা। মানে কন্টেম্পোরারি এমন কোনো নেত্রী আছে বলে আমার জানা নেই। এমন কোনো মানে মহিলা নেত্রী যার সঙ্গে রাজনৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে যে মানে সমকক্ষী হতে পারবেন, সেটা তো আমার চোখেই পড়ে না বন্ধুরা। তোমরা এমন কোনো নেত্রী আছে বলে আমাকে যদি থাকে, তাহলে আমাকে কমেন্টস করে জানাবে। এইবার বলি বন্ধুরা, সিপিএমের সময় থেকে তিনি তার যে লড়াই, সংগ্রামটা, সেই সংগ্রাম মানে কি বলবো আর কি, রক্তক্ষয়ী সংগ্রাম রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন রকমের মানে ষড়যন্ত্র, তো প্রচুর লড়াই করে তিনি আজকে এই জায়গাটা এসেছেন বন্ধুরা। অনেকে নানান কথা হয়তো বলে তার কাজের ক্ষেত্রে। দেখো, একটা কথা বলি, একটা বাড়িতে যদি 4টে সন্তান থাকে, তার মধ্যে তার পিতামাতা 4টে সন্তানের গতিবিধি হয়তো নজর রাখে, ঠিক আছে, কিন্তু সেই সন্তানটা ভিতরে কি কাজ করছে সেটা তো সবসময় বাবা মা মানে সেটা জানা সম্ভব নয়। তেমনি তার দলের ক্ষেত্রে, হ্যাঁ, কিছু আমি বলবো যে অন্যায় কিছু হয়নি তা বলবো না, অন্যায় হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তিনি তো সেক্ষেত্রে তাদেরকে বলে দেয়নি যে অন্যায়টা করতে। এবং এখন এত কিছু হাইলাইটস হচ্ছে কেন বন্ধুরা? এখন দেখো, সোশ্যাল মিডিয়া রয়েছে, মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে, সমস্ত কিছু ক্ষেত্রে এত কিছু অ্যাডভান্স, এআই বেরিয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর ফলে কোনো কিছু হালকা কিছু হলো, ট্রিভিয়াল ম্যাটার হলো, সেটাকে বিশাল বড়সড় করে সমস্ত কিছুতে এক্সপোজ হয়ে যায়। এবার তাহলে বলতে পারো যে বামফ্রন্টের যে 34 বছর কি কোনো কিছু হয়নি? অনেক কিছু হয়েছিল বন্ধুরা। সেই জিনিসগুলো তাহলে এক্সপোজ হয়নি কেন? এখনকার মতো এত সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল ছিল না। আমরা ধরো আজ থেকে 30 বছর 40 বছর আগের কথাই বলছি, বা হ্যাঁ 30 বছর আগের কথা বলছি। সেই সময় আমরা কি দেখতাম? গ্রাম বাংলায় টিম করে মানে টিম করে একটা লাইট জ্বলতো, সব জায়গায় কারেন্টও ইলেকট্রিসিটিও পৌঁছায়নি। এবং এইভাবে এখন যে টিভি, হয়তো তাহলে সারা পাড়ায়
বা একটা জায়গায় দুটো একটা টিভি থাকতো, কোনো কেবল লাইন ছিল না, কিচ্ছু ছিল না, এভাবে চলতো। মানে একদম বিভৎস অবস্থা, আমরা সেই কেলে মনে যেন বসবাস করতাম। কিন্তু মমতা ব্যানার্জি যবে থেকে ক্ষমতায় এসছে বন্ধুরা, সারা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা কোণে কোণে কিন্তু ইলেকট্রিসিটি পৌঁছে গেছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন যেমন তোমার মানে ইলেকট্রিক বা ইলেকট্রিসিটি কাট যেটাকে বলা হয়, পাওয়ার কাট, এই পাওয়ার কাটটা কিন্তু এখন আমরা প্রায় ভুলেই গেছি বললে হবে। পাওয়ার কাট এখন হয় না বললেই চলে। আর আগে আমরা যখন ছোটবেলা ছিলাম তখন বামফ্রন্টের সময় ছিল, মানে দিনের মধ্যে তো 20 বার কারেন্ট চলে যেত, আর একটা ঝড় বৃষ্টি হলেও ওই 7 দিন কারেন্ট আসতো না। ইলেকট্রিক পোল একটা কবে বিছিয়ে রাখতো, কবে কি হতো এইভাবে। আর এখন ইলেকট্রিক একটু ডিস্টার্ব হলে তুমি ফোন করলে সঙ্গে সঙ্গে কারেন্ট সাপ্লাই দিয়ে দেয়। আর কি এখন সব কেবল লাইন হয়ে গেছে বন্ধুরা। তো এই ফেসিলিটিগুলো কিন্তু একমাত্র মমতা ব্যানার্জির ক্ষমতা আসার পর থেকে আমরা পাচ্ছি। আরও দেখো বন্ধুরা, তার সংগ্রামের কথা বলি, এই নেতাই থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে অনেক জায়গায় যে সমস্ত নানান কিছু নন্দীগ্রামে এবং কি বলবো আর কি, একজন মহিলার উপরে যেভাবে নারক এবং পাশবিকভাবে অত্যাচার করা হয়েছিল, মানে এই আজকে এই যে আমাদের সম্মানীয় যে চিফ মিনিস্টার তিনি বলে না অনেক সময় যে তার সারা গায়ে কিন্তু টোটালি পুরো মানে কি বলবো আর কি সেলাই রয়েছে, তাকে অ্যাসল্ট করা হয়েছে, আঘাত করা হয়েছে, এটা বাস্তব। কিন্তু অনশন তিনি যখন বসেছিলেন সেই সময় থেকে পুলিশি টর্চার থেকে শুরু করে সমস্ত কিছু এবং হারমাত বাহিনীর টর্চার সমস্ত কিছু কিন্তু আমাদের এই চিফ মিনিস্টার উপরে করা হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু একজন মহিলা হয়ে এত সংগ্রাম করে আজকে 34 বছরের অবসান ঘটিয়েছে। তখনও অনেক কিছু হয়েছে, হয়নি যে তা নয় বন্ধুরা, সেগুলো প্রমাণ হয়তো তখন এভিডেন্সগুলো কিন্তু রাখা হয়নি। এখন যেমন কম্পিউটারের মধ্যে দিয়ে সমস্ত কিছু স্টোরেজ করে রাখা হয়, তখন তো কম্পিউটার ছিল না, হাতে লেখা সব কিছু হতো, সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু হাতে লেখা হতো। তাই সেগুলো স্টোরেজ করবে কোথায়? এখন তো অনলাইন অফলাইন দুটোতেই স্টোরেজ করে রাখা হচ্ছে। এখন কোনো কিছু হলে সমস্ত কিছু ধরা পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের মাননীয় মানে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির যে সংগ্রাম, সেই সংগ্রাম বলা অপেক্ষা রাখবে না বন্ধুরা। এইটা কেউ দেখেনি। এখন যারা হয়তো টিএমসিপিতে যারা রয়েছে তারা হয়তো সেই মানে সবাই হয়তো আরামসে অন্য দল থেকে আসছে বা এই করছে, কিন্তু তার যে সংগ্রাম, সেই সংগ্রাম বন্ধুরা কেউ জানে না। প্রচুর স্ট্রাগল নন্দীগ্রাম নেতাই থেকে শুরু করে সব আরও কত ঘটনা ছিল। সেই ঘটনাগুলো মানে মিডিয়া তো দূরের কথা, তখন মিডিয়া ছিলই না সেরকম, সোশ্যাল মিডিয়া তো দূরে। এখন কোনো কিছু হচ্ছে আমার হাতে স্মার্টফোন আছে, আমি সঙ্গে সঙ্গে ফটো তুলে রেখে দিতে পারছি, ব্যাস ওটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলাম, সারা বিশ্ব দেখে নিল। আর তখন তো এই সোশ্যাল মিডিয়াই ছিল না, আর কারোর কাছে স্মার্টফোন তো দূরের কথা, এমনি কিপ্যাডের ফোনই ছিল না। তাহলে সব কিছু জানবে কী করে? এই হচ্ছে কি ব্যাপার। তো বন্ধুরা, এই যে সংগ্রাম করে আজকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলবাসীর জন্য আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যা কিছু দিয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য। দেখো, অনেক প্রজেক্টের হয়তো অনেক কিছু ব্যাপার আছে, আমরা মানুষের চাহিদা কিন্তু ভগবান উপরওয়ালা বা আল্লাহ খোদা ঈশ্বর কেউই পূরণ করতে পারে না। ভালো করে দেখো তো, আগে আমাদের হসপিটালগুলো, গভর্নমেন্টের হসপিটালগুলো কেমন ছিল? মনে হচ্ছে একটা জন্মদুয়ারের মতো অবস্থা ছিল। এখন হসপিটাল দেখো, ডাক্তারদের ফেসিলিটি থেকে শুরু করে পেশেন্টদের সমস্ত রকম টেস্ট, হ্যাঁ, তারপরে তোমার এমআরআই থেকে শুরু করে সমস্ত হসপিটাল প্রায় হচ্ছে। এবার হ্যাঁ, পেশেন্টের সংখ্যা বাড়ছে, আরও কিছু বাড়াতে হবে। এই কিন্তু আমাদের তো রাজ্যে ইনকাম সংখ্যা তো দেখতে হবে না। এবার আরও দেখো তুমি, প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প সারা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তখন কিন্তু মানে এই আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সময় মেয়েরাও তো পড়াশোনা করতো, অনেকে পয়সা আবার মানে পড়াশোনা ছেড়ে দিত, আমরা কোনো টাকা পয়সা পাইনি। ওই 6 বছর 9 বছর চাল এক মানে 5 কেজি দিত, এছাড়া কিছু দিত না ওই সময় ব্রাহ্মণের সময়। কিন্তু এখন বর্তমানে দেখো মমতা ব্যানার্জি শিক্ষাশ্রী থেকে যুবশ্রী থেকে শুরু করে সমস্ত টাকা দিচ্ছে, ছেলেমেয়েরা অর্থাৎ পড়াশোনা করতে পারছে, ব্যাগ দিচ্ছে ফ্রিতে, এগুলো দিচ্ছে না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তারপরে দেখো কন্যাশ্রী বিশ্ব ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে 25,000 টাকা। আমার এখন বাড়ি হয়তো 30,000 টাকা করেছে, সেই টাকাটা দিয়ে একটা মেয়ের ভালো করে পড়াশোনা হয়ে যায় কলেজ লাইফে। তারপর তারও অন্যান্য স্কলারশিপগুলো আছেই। এবার আগে একটা দেখবে পাড়াতে পাড়াতে মেয়ের বাবা যখন মেয়ের বিয়ে ঠিক করতো সাহায্যের জন্য আসতো। এখন কিন্তু আমাদের মাননীয় চিফ মিনিস্টার 25টা বা 30টা হাজার টাকা দেয় রূপশ্রী প্রকল্পের মধ্য দিয়ে। সেই টাকাটা কিন্তু একটা মেয়ের 25,000 30,000 টাকা দিয়ে অনেকটা কিছুই হয়ে যায়। অন্তত বিয়ের খাওয়ার খরচাটাও হয়ে যায় অনেক ক্ষেত্রে, অল্প স্বল্প করে খাওয়ালে বন্ধুরা। গরিব মানুষ তো তাই চাই না। আমি যদি বড়লোক হই তাহলে কিন্তু আমার তো বিয়েতে আমি কেন সাহায্য চাইতে যাবো? আমি বলছি যারা
বামফ্রন্টের সময় থেকে ওই সময় দেখবে অনেক বাড়িতে বাড়িতে মানে সাহায্য নিতে আসতো, মেয়ের বাবার বিয়ে ঠিক হলো মানে মেয়ের বিয়ে ঠিক হলে মেয়ের বাবা আসতো এই সাহায্যের জন্য, মারা আসতো। কিন্তু এখন তো দেখো কোনো সাহায্যের জন্য আসে, ওই যে আমাদের যে চিফ মিনিস্টার যে রূপশ্রী প্রকল্পের টাকাটা দেয় সেটা দিয়ে অনেকটা গরিব মানুষের যেরকম বিয়ে হয় সেরকম হয়ে যায়। এইবার একটা জিনিস সব থেকে দেখো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা, সেই প্রকল্পটাও কিন্তু দেখো প্রত্যেকটা যে মহিলারা রয়েছে, মা বোনরা রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা যারা চাকরি করি বা কাজ করি, আমরা কিন্তু আমাদের মা বোনদেরকে 2টো টাকা দিতে পারি না বছর মাসের শেষে, কিন্তু এইখানে প্রতি মাসে কিন্তু 1000 টাকাটা করে ঢুকে যাচ্ছে। এইটা একটা জনকল্যাণমূলক একটা প্রজেক্ট। দ্বিতীয়ত আরেকটা যে প্রজেক্ট আছে, যেমন দুয়ারে সরকার যে প্রকল্পটা, আগে যে একটা সরকারি কাজ হতে গিয়ে একটা মানে অফিসে গিয়ে জুতো ক্ষয়ে যেত, দুটো মানে 10টা কিনতে হতো। একটা সরকারি নাম ভুল হলে হয়তো আধার কার্ডে একটা রেশন কার্ডে একটা নাম ভুল আছে, সেটাকে কারেকশন করতে গেলে ঘুরে বেড়াতে হতো। তারপরে ভোটার আই কার্ড বা অন্যান্য যে সমস্তগুলো প্রজেক্টগুলো সেরকম ক্ষেত্রে। আর এখন দুয়ারে সরকারের মধ্য দিয়ে সরকার কিন্তু তোমার দুয়ারে আসছে, যার ফলে কিন্তু টোটালি পুরো মানে এই কাজগুলো যেগুলো হচ্ছে খুব ধ্যানাধ্যান কাজ হয়ে যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা তো গেল। তারপরে যে দুয়ারে রেশন প্রকল্পটা, অনেকে হয়তো হেও করেছো, কিন্তু একটা জিনিস ভালো করে দেখো তো, এমন এমন পরিবার আছে যেখানে বুড়ো বুড়ি থাকে, তারা দেখা গেলো এই মানে 2 পাও হাঁটার যোগ্য মানে ক্ষমতা নেই তাদের শরীরে, শারীরিক অবস্থা খুব খারাপ, কিন্তু তার পাড়ায় যখন রেশনটা দিতে আসছে, তখন পাড়ায় একটা ছেলেকে বললো যে আমার একটু রেশনটা তুলে দে, হয়তো যদিও এখনও টিপসই দিয়ে আনতে হচ্ছে। তো সেক্ষেত্রে ওই বুড়ো বুড়ি একটু একটু হালকা করে হেঁটে গিয়েও পাড়ার সামনে দেখালো রেশন দিচ্ছে, রেশনটা টুক করে তুলে নিয়ে আসতে পারে। কিন্তু যদি রেশন দোকানটা আগে যদি দুয়ারের এই রেশন প্রকল্প যদি না থাকতো, অর্থাৎ তাকে 1 কিলোমিটার দূরে গিয়ে আনতে হতো, তাহলে কী অবস্থা হতো বন্ধুরা বলো তো? সেই পরিবারগুলোর কথা ভাবো তোমরা। তাহলে এই ফেসিলিটিগুলো আমাদের যে চিফ মিনিস্টার বর্তমানে আমাদের দেশের, অর্থাৎ আমাদের রাজ্যের মানে 10 কোটি বা 9 কোটি মানুষের জন্য ভেবেছে, তার মাথা এই চিন্তা ভাবনাগুলো গরিবের জন্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাঁ, এবার একটা জিনিস বলতে পারো যে চাকরি বাকরির ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, চাকরি বাকরিগুলো দিলে ভালো হয়, কারণ বেকার ছেলেদের মেয়েদেরও চাকরি বাকরির প্রয়োজন আছে, সেটাও তার মাথায় রয়েছে, চিন্তাভাবনা রয়েছে, আমাদের জন্য করবে, সেটা তো প্রশ্ন না। কিন্তু আমি বলছি তার যে জীবনের সংগ্রাম বন্ধুরা, এটা দেখে কিন্তু আমাদের মানে ইন্সপিরেশন হওয়া উচিত যে একজন নারী কীভাবে মানে টোটাল 34 বছরের শাসনকে মানে ফিনিশ করে দিয়ে, হ্যাঁ, সেটাকে একটা সংগ্রাম দেখো তুমি বন্ধুরা, যদি দেখো মমতা ব্যানার্জি কিন্তু সংগ্রাম নিজে একাই করেছে, তার সঙ্গে সঙ্গে ছিল যারা রয়েছে এখনও, যারা টিএমসি বর্ষিয়ান নেতারা যারা রয়েছে তারা রয়েছে, ঠিক আছে, কিন্তু তার একা যে ফাইট লড়াই করার যে ক্ষমতা এইভাবে, হ্যাঁ, হয়তো তোমরা জানো না বন্ধুরা, মমতা ব্যানার্জি কিন্তু মানে আমরা সবাই ঘুমাই, কিন্তু তিনি আমাদের গার্জিয়ান হিসাবে কিন্তু টোটালি পুরো, বিশেষ করে দেখবে যখন ঝড় বৃষ্টি হয়, ওই যখন যে বড় বড় সাইক্লোনগুলো হয়, কিন্তু তিনি ঘুমান না, তিনি নবান্নে বসে থাকেন, সমস্ত কিছু পুলিশদের সঙ্গে বসে টোটালি পুরো অবজার্ভ করেন, এবং আবহাওয়িদদের সঙ্গে অবজার্ভ করেন কোথায় ঝড় হচ্ছে, কোথায় বেশি ঝড়ের পরিমাণটা বেশি আছে, সেখানে সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে সেইগুলোকে সলভ করান, তারপরে মানুষের কোথায় ক্ষতি হচ্ছে কিনা সেগুলো কিন্তু অবজার্ভ করেন। একটা গার্জিয়ান যেমন ছাতার মতো মানে বসে থাকে সন্তানদেরকে রক্ষা করার জন্য, সেভাবে কিন্তু আমাদের মাননীয় সম্মানীয় চিফ মিনিস্টার কিন্তু আমাদের গার্জিয়ান এবং আমরা তার সন্তানের মতো আমাদেরকে রক্ষা করার জন্য বসে থাকি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে পশ্চিমবাংলা আমরা অনেক চিফ মিনিস্টার দেখেছি, কিন্তু কোনো চিফ মিনিস্টার এইভাবে নবান্নে মানে ঝড় সাইক্লোন হচ্ছে, আমার রাজ্যের কোথায় ক্ষতি হচ্ছে, রাজ্যবাসী কোথায় ক্ষতি হচ্ছে, সেটা পাহারা দেওয়ার জন্য বসে থাকতো না, ও যারা যারা দায়িত্ব আছে তাদেরকে দিয়ে দিত, দিয়ে ব্যাস ঘুমাতো চিফ মিনিস্টার। কিন্তু এই আমার লাইফে প্রথম এই ধরনের আমাদের মানে চিফ মিনিস্টারকে আমরা পেয়েছি, যেটা তিনি গার্জিয়ানের মতো আমাদেরকে পুরো আগলে রাখছেন। প্রচুর সংগ্রাম, এই সংগ্রাম মানে বললে শেষ হবে না সারা রাত ধরে। এতটাই পরিশ্রম করেছেন, এতটাই তার সংগ্রাম, এবং তাকে কত হ্যাকেল করা হয়েছে, তার উপরে শারীরিক মানসিক সমস্ত রকম নির্যাতন করা হয়েছে, সমস্ত কিছু উপেক্ষা করে আজকে কিন্তু তিনি আমাদের রাজ্যের চিফ মিনিস্টার হয়েছেন, এবং সেই সংগ্রামটা সবাইকে এগিয়ে নিয়ে দেখা উচিত এবং শেখা উচিত। শেখার কোনোদিন শেষ নেই, আমরা শিখলেই তবে কিন্তু তার মতো এগোতে পারবো, তাকে আমাদের আদর্শ করে এগিয়ে চলা উচিত বন্ধুরা। এবং যেভাবে জনকল্যাণমূলক প্রজেক্টগুলো, স্কিমগুলো গভর্নমেন্টের, এভাবে আজকে বলো তো কোনোদিন কেউ পেয়েছো? বলুক সবাই হাত দিয়ে, বুকে হাত দিয়ে, যে এর আগে যে জনকল্যাণমূলক যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা পেয়েছি কিনা বন্ধুরা? আমরা পাইনি।
এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা। তো যাই হোক, আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের পশ্চিমবঙ্গ মানুষের ভাবার জন্য এবং মানুষের যে কল্যাণার্থে তার যে সমস্ত মানে স্কিমগুলো তিনি করছেন বা আমাদের জন্য সরকারি যে পরিকল্পনাগুলো করছেন তার জন্য অনেক ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতার কাছে। বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।